হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। এনসিইআরটির বাংলা যে সিরিজ আমাদের চলছে, আমরা ক্লাস 11-এর আজকে এই ভিডিওতে আমরা দ্য ইউনিট অফ লাইফ মানে সেল যে চ্যাপ্টারটি রয়েছে 8 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এবং আজকে এই চ্যাপ্টারটার প্রথম পার্ট, যেখানে ইন্ট্রোডাকশন অ্যান্ড প্রোক্যারিওটিক সেল, এই বিষয়বস্তুগুলো এখানে রয়েছে পেজ নাম্বার 123 থেকে 128 পর্যন্ত। এই পেজগুলোতে রয়েছে যে জায়গাগুলো, সেগুলোকে আমরা কভার করব। নিটের জন্য যে সমস্ত ইম্পর্টেন্ট লাইন রয়েছে, যেখান থেকে নিটে কোশ্চেন আসে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে দেব। পাশাপাশি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই লাইনগুলোতে কি বলা আছে। আর তোমরা যারা নতুন দেখছো, হয়তো এই ভিডিওটি প্রথম দেখছো, তাদেরকে বলি যে এই চ্যানেলে 600-র ওপর ভিডিও আপলোড করা আছে এবং যেখানে 11, 12, 9, 10 নিট, এগ্রিকালচার, জেনপাস এই সমস্ত বিষয়কে কভার করে করা আছে। তোমরা অবশ্যই দেখতে পারো, তোমরা প্লেলিস্ট ফলো করো, সেখানে সব কিছু তোমরা পেয়ে যাবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো সাজেশন থাকলেও জানাবে। তো প্রথমেই যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো না বা আলোচনা করব না। কী বিষয়? একদম দেখবে যে এই যে পেজ নাম্বার 123 থেকে প্রথম দুটো পাতা রয়েছে, যেখানে ইন্ট্রোডাকশান দেওয়া হচ্ছে আর কি। সেই ইন্ট্রোডাকশানের জায়গাগুলো আমি অবশ্যই বাংলা করে দিয়েছি। সেই জায়গাগুলো জাস্ট রিডিং পড়ার মতো একবার করে পড়ে নেবে। এখান থেকে তেমন কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন থাকবে না, যেগুলো আমাকে এখানে বুঝিয়ে দিতে হবে। আর সেই কারণের জন্য আমরা এই প্রথম দুটো পেজকে নিয়ে কোনো আলোচনার জায়গায় যাচ্ছি না। অবশ্যই পড়তে বলছি একবার করে, যেহেতু বাংলাতে কনভার্ট করা আছে। যারা ইংলিশে খুব অভ্যস্ত তারা অবশ্যই ইংলিশে পড়ে নেবে, আর নাহলে পাশাপাশি বাংলাগুলো করা আছে, বাংলাতেও তোমরা একটু পড়ে নিতে পারো। এরপর যেখান থেকে আমরা শুরু করছি সেটা হলো, এই ইউনিটের মধ্যে 3টে চ্যাপ্টার রয়েছে, যার মধ্যে আমরা সেল চ্যাপ্টারটি আলোচনা করব। এই ভিডিওগুলোতেই পরপর আনবো। আর যেখানে ইন্ট্রোডাকশন পার্ট যেটা দেওয়া রয়েছে, সেই জায়গাতে আমরা আলোচনা শুরু করছি। When you look around, you see both living and non-living things. তুমি যখন চারপাশে তাকাবে না, তখন আমাদের চারিপাশে আমরা লিভিং এবং নন লিভিং দুরকম কিন্তু বস্তুই কিন্তু দেখি, মানে সজীব এবং জড় পদার্থ দুটোই কিন্তু আমরা দেখতে পাই। ইউ মাস্ট হ্যাভ ওয়ান্ডার্ড অ্যান্ড ইউ আস্কড yourself, what is it that makes an organism living, or what is it that an inanimate things does not have which a living things has? মানে আমরা এই যে চারিপাশে যখন জিনিসপত্র দেখছি, বিভিন্ন রকমের জিনিসপত্র দেখছি, তখন আমাদের মনে একটা বিস্ময় জাগে যে লিভিং জিনিসের মধ্যে বা যারা সজীব তাদের মধ্যে এমন কি আছে যেটা নন লিভিংয়ের মধ্যে নেই। তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে সচরাচর আসে এবং তোমাদের মনেও নিশ্চয়ই এসেছে। দ্য answer to this is the presence of the basic unit of life, the cell, in all living organisms. তার উত্তরটি হলো যে জীবনের মূল একক হিসাবে যা দরকার পড়ে সেটা হলো সেল। সেই সেল লিভিং অর্গানিজমের মধ্যে রয়েছে, নন লিভিংয়ের মধ্যে নেই। অল অর্গানিজমস আর কম্পোজড অফ, এখান থেকে বলছি অল অর্গানিজমস আর কম্পোজড অফ সেলস। হ্যাঁ, প্রত্যেকটি অর্গানিজম সেল দিয়ে গঠিত। সাম আর কম্পোজড অফ সিঙ্গেল সেলড, মানে যাদেরকে আমরা ইউনিসেলুলার অর্গানিজম বলি, তারা এককোষী সিঙ্গেল সেল দিয়ে তৈরি। আর কিছু রয়েছে বা বাকিরা রয়েছে যারা অনেক সেল দিয়ে তৈরি, যাদেরকে আমরা মাল্টি সেলুলার অর্গানিজম বলি। এরপরে রয়েছে হোয়াট ইজ এ সেল। একদম বেসিক জায়গা, এখান থেকে যে কোশ্চেন আসে এমন বলবো না, একদমই বেসিক জায়গা এগুলো। ইউনিসেলুলার অর্গানিজমস আর ক্যাপেবল অফ, এই জায়গা থেকে কোশ্চেন থাকে। ইউনিসেলুলার অর্গানিজম মানে এককোষী যে সমস্ত জীব রয়েছে, তাদের কি বিষয়বস্তু রয়েছে দেখো, ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স রয়েছে। আর 2 নম্বরে রয়েছে পারফর্মিং দ্য এসেন্সিয়াল ফাংশন অফ লাইফ, তার মানে নিজেদের স্বাধীনভাবে থাকার বা অস্তিত্ব বজায় রাখার একটি ক্ষমতা রয়েছে। আর সঙ্গে সঙ্গে তাদের জীবনের জন্য প্রয়োজনীয় যে সমস্ত এসেন্সিয়াল কাজ বা প্রয়োজনীয় যে সমস্ত কাজ, সেগুলো তারা নিজেরাই পালন করতে সক্ষম। Anything less than a complete structure of a cell does not ensure independent living. মানে হলো যে এমন কোষের ক্ষেত্রে স্বাধীন জীবজ যে সত্তা রয়েছে সেটা সুনিশ্চিত করা
সম্ভব নয়। মানে এই দুটো পয়েন্ট ছাড়া কিন্তু একটি জীবের ক্ষেত্রে তাদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখা সম্ভব নয়। হেন্স সেল ইজ এ ফান্ডামেন্টাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইউনিট অফ অল লিভিং থিংস। আর সেই জন্য সেল হলো স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট এবং সেটা ফান্ডামেন্টাল অবশ্যই, তার মানে একদমই গঠনগত এবং কার্যগত মৌলিক একক হিসাবে কাজ করে। অ্যান্টন ভন লিউংহক ফার্স্ট স অ্যান্ড ডিসকভার্ড দ্য লিভিং সেল। এটা ইম্পর্টেন্ট লাইন, যেটা নিটে কোশ্চেন থাকে। অবশ্যই প্রথম সেল কে দেখেছিলেন এবং তার ডেসক্রিপশন বা ডেসক্রাইব কে করেছিলেন সেটা ওখানে পরীক্ষায় থাকবে কোশ্চেন হিসাবে। দেন রয়েছে রবার্ট ব্রাউন ল্যাটার ডিসকভার্ড দ্য নিউক্লিয়াস। এরপর নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। তো এই নামটিও লাগবে আমাদের বিভিন্ন কলাম দেয় ম্যাচ করানোর জন্য, আর সেখানে থাকতে পারে যে 4 জন বিজ্ঞানীর নাম দেবে এবং 4 থেকে 6টা পর্যন্ত অপশন দেওয়া থাকবে, যেখানে কোন বিজ্ঞানী কী আবিষ্কার করেছেন সেটাকে ম্যাচ করতে বলা হয়। আর সেক্ষেত্রে অবশ্যই রবার্ট ব্রাউনের নাম থাকে নিউক্লিয়াসে আবিষ্কার করার জন্য। The invention of microscope and its improvement leading to the electron microscope revealed all the structural details of the cell. মাইক্রোস্কোপ আবিষ্কারের সঙ্গে সঙ্গে বা তারপরেও যখন ইমপ্রুভমেন্ট হচ্ছে, যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ আসছে, এই সিম্পল বা কম্পাউন্ড মাইক্রোস্কোপের সঙ্গে আরও অ্যাডভান্স হয়ে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ আসছে, তখন কিন্তু সেলের যে সমস্ত স্ট্রাকচারাল ডিটেলস রয়েছে, ভিতরে যে সমস্ত অংশগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে আমাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত খুঁটিনাটি কিন্তু উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। দেন রয়েছে সেল থিওরি, কোষতত্ত্ব। ইন 1838 Malthus Leyden, a German botanist, examined a large number of plants and observed that all plants are composed of different kinds of cells which form the tissue of the plant. তো এখানে জানো যে সেল থিওরির ক্ষেত্রে স্লেইডেন এবং সোয়ান দুজনের নাম খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে স্লেইডেন, যিনি একজন বটানিস্ট, তিনি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন বা দেখেন যে উদ্ভিদের ক্ষেত্রে তাদের যে সমস্ত সেল, সেখানে ডিফারেন্ট টাইপস অফ সেল রয়েছে যারা টিস্যু ফর্ম করছে, মানে একাধিক ধরনের বা বিভিন্ন ধরনের সেল একত্রিত হয়ে কলা গঠন করছে এবং সেক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে পার্টিকুলার ফাংশন প্লে করছে। অ্যাট অ্যাবভ দ্য সেম টাইম, একই সময়ে সোয়ান কী করছেন, এ ব্রিটিশ জুলজিস্ট studied different types of animal cells and reported that cells had a thin outer layer which is today known as plasma membrane. সেই একই সময়ে মানে স্লেইডেন যখন এই কথাগুলি বলছেন, তখন সোয়ান একজন জুলজিস্ট, তিনি ডিফারেন্ট টাইপসের অ্যানিমাল সেলকে স্টাডি করেন এবং এটা রিপোর্ট করেন বা এটা বলেন যে সমস্ত অ্যানিমাল সেল তাদের বাইরে থেকে একটি আউটার লেয়ার দ্বারা গঠিত হয়েছে এবং যেটা আজকের দিনে প্লাজমা মেমব্রেন বলে পরিচিত। তাহলে এখানে আমাদের দুটি জিনিসকে খেয়াল রাখতে হচ্ছে, স্লেইডেন একজন বটানিস্ট এবং এখানে সোয়ানের নাম, যিনি একজন জুলজিস্ট। এই জায়গা দুটি আমাদের নিটের জন্য ইম্পর্টেন্ট, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। হি অলসো কনক্লুডেড বেসড অন হিজ স্টাডিজ অন প্ল্যান্ট টিস্যু that the presence of cell wall is a unique character of plant cell. মানে এটা আরও অ্যাড করেন যে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা এক্সট্রা একটা কাভারিং রয়েছে, যেটা সেল ওয়াল বা কোষ প্রাচীর বলে পরিচিত। On the basis of this, one proposed the hypothesis that the bodies of animals and plants are composed of cells and products of cell. এই জিনিস মানে এই যে ঘটনা, এর উপর বেস করে সোয়ান এটা প্রপোজ করেন বা প্রস্তাব দেন যে একটা হাইপোথিসিস, যেখানে অ্যানিম্যাল এবং প্ল্যান্ট সেল তারা বিভিন্ন ধরনের সেল, মানে অ্যানিম্যাল এবং প্ল্যান্ট তারা বিভিন্ন ধরনের সেল দ্বারা কম্পোজড হয়েছে এবং সেল থেকে তৈরি হওয়া বিভিন্ন প্রোডাক্টস দ্বারা কম্পোজ হয়েছে। মানে হলো উদ্ভিদ এবং প্রাণী তারা ডিফারেন্ট টাইপসের কোষ এবং তাদের তৈরি বিভিন্ন প্রোডাক্ট দ্বারা গঠিত। স্লেইডেন অ্যান্ড সোয়ান টুগেদার ফর্মুলেটেড দ্য সেল থিওরি। স্লেইডেন এবং সোয়ান দুজন মিলে তারপরে সেল থিওরি দেন। খুব ইম্পর্টেন্ট লাইন, স্লেইডেন এবং সোয়ান সেল থিওরি দেন। দ্য
theory, however, did not explain as to how new cells were found. এই যে থিওরি মানে স্লেডেন এবং সোয়ানের দেওয়া যে থিওরি, সেই থিওরি এটা এক্সপ্লেন করে না যে নতুন সেল কিভাবে ফর্ম হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট লাইন, নিটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে এরা কিন্তু বলতে পারেনি যে নতুন সেল কোথা থেকে তৈরি হয়। অ্যাকচুয়ালি এনারা বলেছিলেন যে অপার্থিব কোনো বস্তু থেকে বা অজীবজ কোনো বস্তু থেকে সেল তৈরি হয়, যেটা আমাদের এখানে এনসিইআরটিতে নেই, আমি বলে রাখলাম। কিন্তু এখানে বলা আছে ডিড নট এক্সপ্লেন অ্যাজ টু হাউ নিউ সেলস ওয়ার ফর্মড, নতুন সেল কীভাবে তৈরি হয় সেটা এরা বলতে পারেননি। রুট ল অফ ভিরচাও, নামটা খুব ইম্পর্টেন্ট। রুট ল অফ ভিরচাও, যিনি রিভাইজড সেল থিওরি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে প্রত্যেকটি সেল, নিউ সেলস আর ফর্মড ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, যাকে অমনিস সেলুলা ই সেলুলা বলা হয়। তাহলে এই লাইনটি সমস্ত পরীক্ষার জন্য, নিটের পাশাপাশি সমস্ত পরীক্ষার জন্য যতটা ইম্পর্টেন্ট, পাশাপাশি ওই লাইনটারই যে ইংলিশ ফরম্যাটে করলে যে মানে হয় নিউ সেলস আর ফর্মড ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, এই লাইনটাও নিটের জন্য খুবই ইম্পর্টেন্ট লাইন, অবশ্যই তোমরা তোমাদের বইয়ে মার্ক করে রাখবে। হি মডিফাইড দ্য হাইপোথিসিস অফ স্লেডেন অ্যান্ড সোয়ান টু গিভ দ্য সেল থিওরি এ ফাইনাল শেপ। মানে রুট ল অফ ভিরচাওয়ের দ্বারা এই আগেকার স্লেডেন সোয়ানের দেওয়া যে হাইপোথিসিস, সেল থিওরির যে হাইপোথিসিস, সেটাকে মডিফাই করেন এবং একটা মানে পুরোপুরিভাবে একটা মানে ফাইনাল শেপ দেন, মানে রিভাইজড সেল থিওরি আনেন রুট ল অফ ভিরচাও। সেল থিওরি অ্যাজ আন্ডারস্টুড টুডে, আজকের দিনে সেল থিওরি বলতে আমরা কী বুঝি? অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ দ্য সেলস, প্রত্যেকটি লিভিং অর্গানিজম তারা কোষ এবং কোষ থেকে তৈরি বিভিন্ন উৎপাদিত যে সমস্ত দ্রব্য সেগুলো দিয়ে তৈরি হয়। আর অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, প্রত্যেকটি সেল পূর্ববর্তী কোষ থেকেই উৎপন্ন হয়। এই বিষয়গুলো সেল থিওরি সম্পর্কিত এখানে বিষয়গুলো বলা রয়েছে। নেক্সট যেটা রয়েছে অ্যান ওভারভিউ অফ সেল সম্পর্কে একটা ওভারভিউ রয়েছে এবং তার পরে পরে কিন্তু আস্তে আস্তে আমরা সেলের ডিটেলসে যেতে থাকবো। দেখো কি বলছে অ্যান ওভারভিউ অফ সেলে। উই হ্যাভ আর্লিয়ার অবজার্ভড সেলস ইন অ্যান অনিয়ন পিল অ্যান্ড অর হিউম্যান চিক সেলস আন্ডার দ্য মাইক্রোস্কোপ। আমরা আগে যখন পড়েছি আর কি, মানে যখন আগেকার ক্লাসগুলোতে পড়েছি তখন আমরা খেয়াল করেছি যে পেঁয়াজের কোষ অথবা মানুষের গালের ভিতর দিকের যে সেল, যেখান থেকে আমরা প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেলের স্টাডি করি, সেই জায়গা থেকে সেল নিয়ে আমরা মাইক্রোস্কোপের আন্ডারে রেখে দেখেছি। লেট আস রিকালেক্ট দেয়ার স্ট্রাকচার, আমরা আবারও সেই সমস্ত গঠনের কথা আরেকবার মনে করার চেষ্টা করি। দ্য অনিয়ন সেলস হুইচ ইজ এ টিপিক্যাল প্ল্যান্ট সেল হ্যাজ এ ডিস্টিংক্ট সেল ওয়াল অ্যাজ ইটস আউটার বাউন্ডারি অ্যান্ড জাস্ট উইদিন ইট ইজ দ্য সেল মেমব্রেন। একটা অনিয়ন সেল, যেটা মোটামুটি আমরা উদ্ভিদের ক্ষেত্রে আদর্শ একটি প্ল্যান্ট সেল বলতেই পারি, তাদের ক্ষেত্রে কি রয়েছে, একটা আউটার ওয়াল রয়েছে এবং যার একটা মেমব্রেন রয়েছে, সেল মেমব্রেন রয়েছে এবং তার বাইরের দিকে আরেকটি কভারিং রয়েছে যাকে সেল ওয়াল বলা হয়। দ্য সেলস অফ দ্য হিউম্যান চিক হ্যাভ দ্য আউটার মেমব্রেন অ্যাজ দ্য ডিটারমিনিং স্ট্রাকচার অফ দ্য সেল। কিন্তু সেল মানে হিউম্যান চিক থেকে, মানে আমাদের গালের ভিতরের অংশ থেকে যে সেলটাকে আমরা স্টাডি করি, সেই জায়গায় কিন্তু আউটার মেমব্রেনটাই কিন্তু লাস্ট কাভারিং হিসেবে রয়েছে। ইনসাইড ইচ সেল ইজ এ ডেন্স মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার কল্ড নিউক্লিয়াস। মানে প্রত্যেকটি কোষের ভিতরে একটা বেশ ঘন একটা স্ট্রাকচার রয়েছে, মেমব্রেন বাউন্ড, অবশ্যই পর্দা ঘেরা আরেকটি স্ট্রাকচার রয়েছে যেটি নিউক্লিয়াস বলা হয়। দ্য নিউক্লিয়াস কন্টেন্স দ্য ক্রোমোজোম হুইচ ইজ টার্ন কন্টেন্ট দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ। নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম রয়েছে। দেখো এখানে এনসিইআরটি লাইনে অবশ্যই দেওয়া রয়েছে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম রয়েছে, তবে ক্রোমোজোম আর নিউক্লিয়াস দুটি একসঙ্গে থাকতে পারে না। নিউক্লিয়াস থাকে ইন্টারফেজে আর ক্রোমোজোম থাকে ডিভিশনাল ফেজে। যদিও এখানে এনসিইআরটিতে দেওয়া আছে, আমরা সেই অনুযায়ী যেহেতু একটা ওভারভিউ দেওয়া হচ্ছে, সেই হিসাবে বলা আছে যে ক্রোমোজোম যেটার মধ্যে ডিএনএ কন্টেন্ট থাকে। সেলস দ্যাট হ্যাভ মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াই আর কল্ড ইউক্যারিওটিক সেলস। মানে যে সমস্ত সেলের ক্ষেত্রে নিউক্লিয়াসের মেমব্রেন রয়েছে, মানে মেমব্রেন বাউন্ড নিউক্লিয়ার রয়েছে, তাদেরকে ইউক্যারিওটিক সেল বলা হয়। আর যাদের ক্ষেত্রে মেমব্রেনটা অ্যাবসেন্ট রয়েছে তাদেরকে প্রোক্যারিওটিক সেল বলা হয়। একদম বেসিক জিনিস আমরা সবাই জানি। In both prokaryotic and eukaryotic cells, the semi-fluid matrix called cytoplasm occupied the volume of the cell.
প্রত্যেকটি মানে উদ্ভিদ প্রত্যেকটি মানে প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল উভয়ের ক্ষেত্রেই একটি সেমি ফ্লুইড স্ট্রাকচার রয়েছে, যেটাকে আমরা সাইটোপ্লাজম বলা হয়, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেলের ভিতরের ভলিউমটাকে কভার করে রেখেছে। দ্য সাইটোপ্লাজম ইজ দ্য মেন অ্যারেনা অফ দি সেলুলার অ্যাক্টিভিটিস অফ দ্য বোথ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল সেলস। সাইটোপ্লাজম যে কোনো উদ্ভিদ বা প্রাণী কোষের ক্ষেত্রে মেন জায়গা, মেজর অ্যাক্টিভিটি বা মেজর রোল প্লে করে কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে। সমস্ত কেমিক্যাল রিয়াকশন থেকে আরম্ভ করে সমস্ত সেলুলার অ্যাক্টিভিটি কিন্তু তার মধ্যেই কাজ সম্পন্ন হয়। ভেরিয়াস কেমিক্যাল রিয়াকশনস অকার্স ইন টু কিপ দ্য সেলস দ্য লিভিং স্টেট। হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশনের মধ্যে হয়, যেটা একটি সেলকে বাঁচিয়ে রাখে। তো এই যে লাইনগুলো রয়েছে, এখানে খুব একটা ইম্পর্টেন্ট লাইন বলবো না যে আছে, এখানে শুধুমাত্র একটি ইম্পর্টেন্ট লাইন এখানে রয়েছে, সেটা হলো যে যাদের ক্ষেত্রে মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস রয়েছে তাদেরকে আমরা ইউক্যারিওটিক সেল বলি, সবাই জানে। আর যেখানে মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস নেই সেখানে তাকে প্রোক্যারিওটিক সেল বলে। এই লাইনটি শুধুমাত্র নিটের জন্য ইম্পর্টেন্ট লাইন, বাকি এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট লাইন নিটের জন্য থাকছে না। Besides the nucleus, eukaryotic cells have their other membrane bound distinct structures called organelles like the endoplasmic reticulum, Golgi bodies, lysosome, mitochondria, microbodies and vacuoles. মানে এই যে নিউক্লিয়াসের পাশাপাশি ইউক্যারিওটিক সেলে আরও কিছু মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার রয়েছে যাদেরকে আমরা অর্গানেলস বলি, এবং সেক্ষেত্রে নাম দেওয়া হয়েছে কিছু। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম দেওয়া হয়েছে, গলগি বডি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডিজ অ্যান্ড ভ্যাকুয়েলসের নাম দেওয়া হয়েছে। দ্য প্রোক্যারিওটিক সেলস ল্যাক সাচ মেমব্রেন বাউন্ড অর্গানেলস। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে এই ধরনের মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার নেই। এই লাইনটি আবার নিটের জন্য ইম্পর্টেন্ট, যে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কোনো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার দেখা যায় না, কোনো সেল অর্গানেলস নেই যারা মেমব্রেন বাউন্ড রয়েছে। রাইবোজোমস আর নন মেমব্রেন বাউন্ড অর্গানেলস ফাউন্ড ইন অল সেলস বোথ ইউক্যারিওটিক অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ প্রোক্যারিওটিক। তাহলে রাইবোজোম উপস্থিত রয়েছে, এই লাইনটা আবার ইম্পর্টেন্ট লাইন, যেটা ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক সেল উভয়ের ক্ষেত্রে রয়েছে রাইবোজোম যেহেতু মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার নয়, আর সেই জন্য এটা বলাই যাচ্ছে যে মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার হিসাবে কিন্তু নয়, নন মেমব্রেনাস স্ট্রাকচার হিসাবে কিন্তু প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় সেলের মধ্যে কিন্তু রয়েছে রাইবোজোম। উইদিন দ্য সেল রাইবোজোমস আর ফাউন্ড not only in the cytoplasm but also within the two organelles chloroplast and mitochondria and on rough endoplasmic reticulum. তার মানে সাইটোপ্লাজমের পাশাপাশি রাইবোজোমকে কিন্তু আমরা অন্যান্য জায়গায় দেখছি, যেমন ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যেও দেখতে পাচ্ছি, এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে আমরা রাইবোজোমকে তার উপস্থিতি লক্ষণীয়। Animal cells contains another non-membranous bound structure called centriole which helps in cell division. অ্যানিমাল সেলের ক্ষেত্রে দেখো এখানে ইম্পর্টেন্ট লাইনগুলো রয়েছে, যেখানে সাইটোপ্লাজম ছাড়াও আর যে জায়গাগুলোতে রাইবোজোম রয়েছে। দেখো দুটো সেল অর্গানেলসের ক্ষেত্রে রয়েছে, একটি হলো ক্লোরোপ্লাস্ট, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টে রয়েছে, আচ্ছা মাইটোকন্ড্রিয়াতে রয়েছে, উভয় সেলের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াতে রয়েছে, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে যাকে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি তার ক্ষেত্রেও রয়েছে। এই সমস্ত জায়গায় কিন্তু রাইবোজোম রয়েছে, এটা একদম ইম্পর্টেন্ট লাইন এগুলো। আর তাছাড়াও নিচে রয়েছে অ্যানিমাল সেলস কন্টেন্স আনাদার সেল মেমব্রেন বাউন্ড অর্গানেলস কল্ড সেন্ট্রিওল হুইচ হেল্পস দ্য সেল ডিভিশন। এখানে সেন্ট্রিওল রয়েছে, যেটা আবারও কিন্তু নন মেমব্রেনাস স্ট্রাকচার, যেটা অ্যানিমাল সেলের ক্ষেত্রে রয়েছে। ইম্পর্টেন্ট লাইন, এটা অবশ্যই তোমরা দেখে রাখবে। Cells differ greatly in size, shape and activities. Figure 8.1. 8.1 ফিগারে দেওয়া রয়েছে, যেখানে সেল তাদের সাইজ, শেপ এবং অ্যাক্টিভিটিতে বিভিন্নভাবে কিন্তু তারা পৃথক হয়, বা তাদের মধ্যে একটা ব্যাপক ভ্যারিয়েশন থাকে তাদের আকার, আকৃতি এবং কার্যকারিতার দিক দিয়ে। ফর এক্সাম্পল, মাইক্রোপ্লাজমাস দ্য স্মলেস্ট সেলস আর অনলি, দেখো এখানে ইম্পর্টেন্ট লাইন রয়েছে, মাইক্রোপ্লাজমা দ্য স্মলেস্ট সেল, এবং তার কিন্তু মেজারমেন্টও দেওয়া রয়েছে এখানে, যেখানে ব্যাকটেরিয়ার মেজারমেন্টটাকেও পাশাপাশি দেওয়া রয়েছে। তাহলে এখানে মাইক্রোপ্লাজমা, স্মলেস্ট সেল এবং তার মেজারমেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট। দ্য লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল দ্য এগ অফ অ্যান, এই দেখো এটা আবার একটা ইম্পর্টেন্ট লাইন এখানে রয়েছে। যে লাইনগুলো তোমরা দাগ দিচ্ছি সেই লাইনগুলো অবশ্যই তোমরা মার্ক করে নেবে। একটা বিষয়, এই ভিডিও কিন্তু শুধু বাংলাতে করে দেওয়া নয়, এই ভিডিওগুলোর পাশাপাশি কিন্তু বুঝিয়ে দেওয়া এবং ইম্পর্টেন্ট লাইনগুলো বলে দেওয়া, এটাও কিন্তু বিষয় রয়েছে। Among multicellular organisms, human red blood cells are about 7.0 micrometer in diameter. Nerve cells are of some longest cell. তাহলে এখানে দেওয়া রয়েছে nerve cell of some longest cell. Cells also vary greatly in their shape. They may be lattice-like, polygonal, columnar, cuboidal, thread-like, or even irregular. বিভিন্ন ভাবে হতে পারে, বাংলাগুলো করে দিয়েছি, দেখে নেবে, কোনো অসুবিধা নাই।
The shape of the cell may vary with the function they perform. তারা যে বিভিন্ন ধরনের কাজ করে তার উপর বেস করেও কিন্তু সেলের ডিফারেন্ট টাইপসের ভ্যারিয়েশন রয়েছে। যেমন এখানে বিভিন্ন ধরনের সেল রয়েছে, দেখো সব ডিফারেন্ট টাইপসের সব দেখতে। এই সেলগুলোকেও কিন্তু আমাদের ওখানে আগে উল্লেখ করা রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে। দেন রয়েছে 8.4 এ রয়েছে প্রোক্যারিওটিক সেল। The prokaryotic cells are represented by bacteria, blue green algae, mycoplasma, PPLO. চারটে জায়গার কথা এখানে বলা রয়েছে। প্রোক্যারিওটিক সেল, ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে, ব্লু গ্রিন অ্যালগি মানে যাকে সায়ানোব্যাকটেরিয়া বলি তার কথা বলা হচ্ছে, মাইক্রোপ্লাজমার কথা বলা হচ্ছে এবং পিপিএলও পিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজমের কথা বলা হচ্ছে। They are generally smaller and multiply more rapidly than the eukaryotic cell. 8.2 তে রয়েছে ফিগারে যে এরা সাধারণত ছোট, আকার আকৃতিতে ছোট এবং এরা ইউক্যারিওটিক সেলের থেকে ব্যাপক হারে মাল্টিপ্লাই করতে পারে। They may vary greatly in shape and size. এটা সাইজ এবং শেপেও ব্যাপক একটা ভ্যারিয়েন্স দেখা যায়। The four basic shape of bacteria are called আর ব্যাসিলাস, রড লাইক, এইগুলো একটু দেখে রাখবে যে রড লাইক যে ব্যাকটেরিয়া রয়েছে তাদেরকে ব্যাসিলাস বলা হয়, স্পেরিকালের ক্ষেত্রে কক্কাস বলা হয়, কমা শেপ হলে ভিব্রিও বলা হয় এবং স্পাইরালাম বলা হয় যদি স্পাইরাল শেপ হয়। যার বাংলাগুলো এখানে করা রয়েছে, তোমরা অবশ্যই প্রয়োজন অনুপাতে দেখে নেবে। The organization of the prokaryotic cell is fundamentally similar even though the prokaryotes exhibit a wide variety of the shape and function. মানে এই যে শেপ সাইজের ক্ষেত্রে এত রকম ডিফারেন্ট টাইপস এর রয়েছে, যেমন দণ্ডাকার, গোলাকার, কমা শেপে, পেঁচানো, এত রকমের দেখছি, কিন্তু তাদের একটা জায়গাতে তাদের সিমিলারিটি রয়েছে। সেটা হলো তাদের ফান্ডামেন্টাল একটা ব্যাপার রয়েছে যেখানে তাদের সাইজ শেপে এবং ফাংশনে বিভিন্ন ভ্যারাইটি থাকলেও তাদের ফান্ডামেন্টালি কিন্তু তারা একই রকম। all prokaryotics have all prokaryotes have a cell wall surrounding the cell membrane. প্রত্যেকটি প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেল ওয়াল রয়েছে সেল মেমব্রেনের উপর ঘিরে। দ্য ফ্লুইড ম্যাট্রিক্স ফিলিং দ্য সেল সাইটোপ্লাজম, যেমন প্রত্যেকটা সেলের ক্ষেত্রে হয়, ভিতরে সাইটোপ্লাজম দিয়ে ভর্তি করা রয়েছে। দ্যার ইজ নো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, এখানে কোনো মানে আদর্শ নিউক্লিয়াসে কিন্তু দেখা যায় না। মানে একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে যেমন চারটা অংশ থাকে, এখানে সেই নিউক্লিয়াস কিন্তু দেখা যায় না। দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ বেসিক্যালি ন্যাকেড, জেনেটিক ম্যাটেরিয়ালটা যেটা রয়েছে আর কি প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেটা ন্যাকেড মানে কোনো পর্দা ঘেরা নয়। নট এনভেলপড বাই দ্য নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা ঘেরা নয়। In addition to the genetic genome DNA, the single chromosome or circular DNA, many bacteria have the smaller circular DNA outside the genome, outside the genomic DNA. তাহলে এই যে জিনোমিক ডিএনএ, এখানে অবশ্যই নাম টাম কিছু বলা নাই। জিনোমিক ডিএনএ কে এখানে যেমন ন্যাকেড দেওয়া রয়েছে, তাকে জেনোফোর বলা হচ্ছে বা নিউক্লিওয়েড বলা হচ্ছে। তার পাশাপাশি যে জিনোমিক ডিএনএ রয়েছে, সিঙ্গেল ক্রোমোজোম বা সার্কুলার ডিএনএ রয়েছে, সেটা জেনারেলি প্লাজমিড বলা হয়। সেটা বলা রয়েছে দ্য স্মলার ডিএনএ আর কল্ড প্লাজমিড, যেটা কিন্তু তাদের জিনোমিক কন্টেন্টের বাইরে এবং সেটা অবশ্যই স্মল সার্কুলার ডিএনএ। দ্য প্লাজমিড ডিএনএ confers contain certain unique phenotypic characters such as to such bacteria. এই সমস্ত ব্যাকটেরিয়া যাদের ক্ষেত্রে এই প্লাজমিড বলে স্ট্রাকচারটি রয়েছে, সেটা কিন্তু তারা কিছু ইউনিক ফিনোটাইপিক ক্যারেক্টারকে বহন করছে, কোনো জেনেটিক ক্যারেক্টারকে কিন্তু তারা বহন করে না, তারা কিছু ফিনোটাইপিক ক্যারেক্টারকে বহন করছে। মানে জিনগত বৈশিষ্ট্য অ্যাকচুয়ালি এরা বহন করছে না, আরো অন্যান্য কিছু বৈশিষ্ট্য বহন করছে। এবং বিভিন্ন ধরনের প্লাজমিড রয়েছে, টিআই প্লাজমিড, কল প্লাজমিড, এফ প্লাজমিড, আর প্লাজমিড, এই সমস্ত প্লাজমিড রয়েছে। এই সমস্ত জায়গাগুলো অনেক ডিটেলসে জানার জন্য এই চ্যানেলের মধ্যে রয়েছে ক্লাস ভিডিও, সেগুলোকে তোমরা ফলো করতে পারো প্লেলিস্ট থেকে। তার মানে প্লেলিস্ট পেয়ে যাবে, যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। One such character is resistant to antibiotics. এই যে আর প্লাজমিডের কথা বলছিলাম, যেটা রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক। In higher class you will learn that this plasmid DNA is used to monitor bacterial transformation with foreign DNA. উচ্চ মানে যখন শ্রেণীতে আমরা পড়বে, তখন দেখবে যে এই যে প্লাজমিড ডিএনএ রয়েছে, যদিও আমরা ক্লাস 12 এর ক্ষেত্রে কথা বলা হচ্ছে, হায়ার ক্লাস মানে ক্লাস 12 এর ক্ষেত্রে বলা হচ্ছে, বায়োটেকনোলজি যখন পড়বো তখন এই প্লাজমিড ডিএনএ এর সাহায্যে কিভাবে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন করানো হয়, কিছু ফরেন জিনকে ভেতরে ঢোকানো হয়, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পরবর্তী সময়ে উল্লেখ থাকছে ক্লাস 12 এ বায়োটেকনোলজি পোর্শনে। নিউক্লিয়ার মেমব্রেন ইজ ফাউন্ড ইন ইউক্যারিওটস, যেমন আগে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন দেখা যাচ্ছে ইউক্যারিওটস এর ক্ষেত্রে। নো অর্গানেলস like the ones in eukaryotes are found in the prokaryotic cell except the ribosome. রাইবোজোম ছাড়া কোনো কোষীয় অঙ্গাণু কিন্তু দেখা যাচ্ছে না ইউক্যারিওটস এর মধ্যে।
রাইবোজোম যেহেতু পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু সেক্ষেত্রে থাকছে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রেও, কিন্তু আর অন্য কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু কিন্তু ইউক্যারিওটিক সেলের মতো থাকছে না প্রোক্যারিওটিক সেলে। প্রোক্যারিওটস হ্যাভ সামথিং ইউনিক ইন দ্য ফর্ম অফ ইনক্লুশন। কিছু দানাদার অংশ দেখা যায়, ইনক্লুশন লাইক স্ট্রাকচার দেখা যায়, যেটা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কিন্তু ইউনিক। হ্যাঁ, এটা মানে যেটা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে একদমই ইউনিক। এ স্পেশালাইজড ডিফারেন্সিয়েটেড form of the cell membrane called mesosome is the characteristics of prokaryotes. prokaryotes এর ক্ষেত্রে কি হচ্ছে যে এদের যে সেল মেমব্রেন রয়েছে সেই সেল মেমব্রেন ভিতর দিকে ফোল্ডিং হয়েছে এবং সেই ফোল্ডিং এর যে নাম সেটাকে মেসোজোম বলা হচ্ছে, যাকে কন্ড্রিয়য়েডও বলা হয়, যেটা ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়ার মতো কাজ কিন্তু প্রোক্যারিওটিক সেলে মেসোজোম করে, যাদের মেন কাজ হলো এটিপি সিনথেসিস। তাহলে এখানে সেই জায়গাগুলো কিন্তু বাংলা করে এখানে বলা আছে, তোমরা অবশ্যই এই জায়গাগুলোকে দেখে নিয়ে তোমরা কিন্তু প্রয়োজন বোধে কিন্তু বাংলাগুলো দেখে নিয়ে এই জায়গাগুলো বুঝতে পারো। তো এই মোটামুটি প্রোক্যারিওটিক সেল সম্পর্কে বিষয়বস্তু এখানে দেওয়া ছিল, এবং তার আগে ইন্ট্রোডাক্টরি পার্ট দেওয়া ছিল। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা এই ভিডিও প্রথম দেখছে তাদেরকে বলবো 600-র উপর ভিডিও এই চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে, তোমরা প্লেলিস্ট ফলো করে সেই সমস্ত ভিডিও অবশ্যই দেখতে পারো তোমাদের সময় অনুযায়ী। এই বিষয়বস্তু তোমরা চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো, পরীক্ষা দিতে পারো, বিভিন্ন ধরনের ফেসিলিটি রয়েছে মেম্বারশিপের উপর, তোমরা সেগুলোকে জানতে পারো কমেন্ট বক্সে, অথবা খুব প্রয়োজন বোধ করলে হোয়াটসঅ্যাপ নাম্বারে। হ্যাঁ, অযথা অন্য কোনো হাই হ্যালো করার জন্য হোয়াটসঅ্যাপ করার কোনো দরকার নেই, কারণ প্রচুর মেসেজ আসে, সেক্ষেত্রে প্রবলেম হয়, বুঝতেই পারছো। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আমরা সেল নিয়ে কন্টিনিউ করছি, এরপর ক্লাস 12 এর ভিডিও আসবে। সেটা অনেকে রিকোয়েস্ট করছে, আমরা এনসিইআরটি ক্লাস 12 এর ভিডিও দিতে পারছি না, অ্যাকচুয়ালি রেডি হচ্ছে, আমার সময়েও একটু সমস্যা আছে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আবারও পরবর্তীকালে আলোচনা হবে। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে। এই পার্টে ইন্ট্রোডাকশন এবং প্রপার্টি সেল নিয়ে আলোচনা করা হবে। নেক্সট ভিডিওতে আবার